নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। প্রতি রবিবার আমরা বিশিষ্ট কবি সাহিত্যিকদের নিয়ে আসি এবং তাদের সঙ্গে কিছু কবিতা, গল্প, সাহিত্য আড্ডার মাধ্যমে তাদের কিছু কথা আমরা শুনে নিই। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট সাহিত্যিক, শ্রদ্ধেয় গিরীন্দ্রনাথ চাকি মহাশয় এবং শ্রদ্ধেয়া রেণুকা মুখার্জি মহাশয়। তো প্রথমেই আমি একটি কথা বলে নিই যে আমাদের সকলেই মন ভারাক্রান্ত হয়ে রয়েছে যে এই সময় একটা ঘটনা, যা আমাদের একটা নিরীহ মানুষের হত্যা, যেটা আমরা সকলেই নিন্দে করছি। তো তাদের উদ্দেশ্যে আমরা একদম শোকশ্রদ্ধা জানাই তাদের সকলকে। তো আমি আমাদের বিশেষ অতিথিদের কাছে এখন নিয়ে যাচ্ছি আপনাদের। তো চাকিবাবু নমস্কার। নমস্কার। এবং রেণুকাদি নমস্কার। সবাইকে কিছু বলুন। নমস্কার। তো বলুন দাদা, কেমন আছেন বলুন। ভালো আছি। আমি আপনার আমন্ত্রণ পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি। এইরকম একটা সাক্ষাৎকার এর সুযোগ আমার জীবনে কমই জুটেছে। তা হলো স্থানীয়ভাবে হলেও জয়ন্তবাবু একজন সর্বজন পরিচিত পরিব্যাপ্ত অঞ্চলের উনি একজন সাংবাদিক এবং সাহিত্যিক, কবি, চিত্রকর, সব কিছুই। আর এই রকম জায়গাতে তার কাছে দুটো কথা আমার জীবনের এই 88 বছর বয়সে দিতে পেরে আমি নতুনভাবে যেন উজ্জীবিত হই। ধন্যবাদ জয়ন্তবাবুকে। দিদি, আপনি বলুন কিছু কথা কাছে বলুন। আজকের এই পরিস্থিতিতে যেখানে সামাজিক অবক্ষয়, আমাদের ঘরের ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকছে, তারপরে আমাদের ঘরের ছেলেমেয়েরা মৃতদেহ ফিরে আসছে তার মার কাছে, পরিজনের কাছে, সেই পরিস্থিতিতে ভালো থাকা সম্ভব না। তবু ব্যক্তিগতভাবে সুস্থ আছি, এইটাই। আর জয়ন্ত দত্ত অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। তবুও বলবো যে এই সামাজিক অবক্ষয় আমাদের ভালো থাকতে দিচ্ছে না। প্রথমেই যাবো গিরীন্দ্রনাথ বাবুর কাছে। গিরীন্দ্র, আপনার তো ওপার বাংলায় জন্ম, তো আপনার শৈশবের কথা কিছু বলুন এবং তারপরে দুর্গাপুরে আসা, চাকরি জীবনের কথা। শৈশবে আমার পূর্ববঙ্গ, যদিও অধুনা পূর্ববঙ্গ, আগে নাম ছিল উত্তরবঙ্গ, রাজশাহী ডিভিশন, বিশাল বড় ডিভিশন। সেই রাজশাহী জেলাতে নাটোর সাব ডিভিশনে আমার বাড়ি থেকে প্রমথনাথ বিশির বাড়ি 3 মাইল। সেই বিশিষ্ট লোকের নাম বলে আমি তার জন্যে আমি বিশেষ দাবি করব না, সম্মান দাবি করব না। আমার মনে হয় যেমন ওই আমার বাড়ির পাশে দুর্গাপুর আছে, পদ্মা আছে, সেই পদ্মার যেন একটা অববাহিকার যে সমস্ত লোকজন থাকে তাদের একটা প্রভাব, আকাশের সঙ্গে, পরিবেশের সঙ্গে মানুষের মানসিকতার যেন একটা মিল থাকে, সেটাতে সব আমাদের ভূগোলের কথা। যাই হোক, আমার বিশেষ করে আমি কবিতার দিকটাই বলবো। কবিতার দিকে আমি কিভাবে এরম, মানে ছোটবেলা থেকেই কি লেখালেখি করতেন? এই ছোটোবেলা থেকেই আমি যেসব স্কুলে পড়তাম সে সমস্ত স্কুলের এই প্রকৃতি পরিবেশের মধ্যে যে সমস্ত জিনিস দেখেছি সেইগুলোই মনে বারবার আমাকে হানা দেয়। যেমন আজকের বর্তমানে এই বয়সেও আমার সেই ঘুম থেকে ওঠার আগেই আমি ছবিটা দেখি, সেই ছবি আমাকে প্রেরণা দিয়েছিল কবিতা লেখার জন্যে। বসে একদিন হয়তো ক্লাস 2-এ যখন হয়তো পড়ি কিংবা 1-এ, তখন একটা কবিতা লিখছি। পাশের বাড়ির আমার এক দিদি এসে বলল, তুমি কী লিখছো? কবিতা লিখছো? বাহ, তোর লেখা বেশ সুন্দর। এই যে অনুপ্রেরণা, তারপরে এই যে কবিতার প্রতি আমার একটা আকর্ষণ। মা পাঁচালি পড়তেন,
পাঁচালির সুর, সে পাঁচালিও যেন আমার মুখস্থ। বাবা রামায়ণ পড়তেন, সে সুরটা যেন আমার কাছে একটা অনবদ্য মনে হতো। আমি সেইভাবে আমি এখানে ওখানে দুই একটা লেখা শুরু করলাম। গ্রামে তখন নিয়ম ছিল কোনো বিয়ে উপলক্ষে উপহার লেখা। সেই উপহারে একদিন দেখলাম যে ক্লাস 4-5-এ আমি একজনের বিয়েতে উপহার লিখলাম। আমার নাম হয়ে গেল, এই ছেলে কবি, ভালো উপহার লিখতে পারে। এইভাবেই চলা আর কি। সেই কবিতার সুর বা ছন্দ, কবিত্ব তো একদিনে আসে না। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল, আপনি এই বয়সে এতগুলো কবিতা কীভাবে লিখলেন? তার শুরু হয় তার ভিতরে ভিতরে। যেমন দইওয়ালাকে অমল গল্পে, রবীন্দ্রনাথের অমল গল্পের দইওয়ালাকে জিজ্ঞাসা করেছিল অমল যে তুমি দই বিক্রির সুরটা আমাকে শিখিয়ে দেবে? দইওয়ালা হেসে বলেছিল, এ সুর কি কাউকে শেখানোর কথা বাবা? এই সুর আপনা আপনি আসে। সুর ছন্দ এই পৃথিবীতে ভেসে বেড়াচ্ছে, কত রকম সুর আছে, করুণ সুর আছে, পাখিরও সুর আছে। এইভাবেই আমার কবিতাতে আসা। ঠিক আছে, আমি এবার একটু দিদির কাছে যাব। দিদি, এবার আপনার শৈশবের কথা বলুন, কিভাবে এলেন লেখালেখিতে, এই বলুন। আমার শৈশব বলতে যেটা আমি পেয়েছি, আমার শৈশবে 5 বছর বয়সী একটা বিরাট বিপর্যয় ঘটে গেছে। আমার মা চলে গেলেন, সেই সময় আমি ভেসে গেলাম। তারপরে সংসারে আমার এক ছোট ভাই ছিল, তো সেই ভাই, আমি আমার ঠাকুমার কাছে মানুষ হই। বাবা সেই সময় এত মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যে আমাদের কথা চিন্তা করতে পারেননি। আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন। বাবা আমাদের নিয়ে। আপনার জন্ম কি কোথায়? হ্যাঁ, জন্ম আমার জন্ম 24 পরগনার ওই বসিরহাটের। আচ্ছা, দুর্গাপুরে এসেছি চাকরি সূত্রে। আচ্ছা, আপনি তো দুর্গাপুর ইস্পাত প্রকল্পের স্কুলের শিক্ষক ছিলেন। হ্যাঁ, আমি দুর্গাপুরে শিক্ষক ছিলাম হিন্দি মিডিয়ামে দীর্ঘদিন। তারপরে ডিআইভি মানে ইংলিশ মিডিয়ামে চলে যাই, ওখানে চাকরি করি। তারপরে লেখালেখিতে আসার কথা? লেখালেখিতে আসার কথা একেবারেই আকস্মিক। তো আমি ছোটবেলায় লিখিনি কখনো, বা ওই কলেজ পড়ার সময় একটা কবিতা লিখেছি নিজের খেয়ালে, সেগুলো কোথায় হারিয়ে গেছে তাও জানা নেই। তবে এখানে এসে চাকরি করতে করতে স্কুল ম্যাগাজিনে লেখা দেওয়ার জন্য আমার এক সহকর্মী ঝর্ণা মুখার্জি, উনি আমাকে বললেন, তুমি লেখো, ম্যাগাজিনে লেখো। ম্যাগাজিনে লিখবো ভেবে কী লিখবো জানি না, কোনো রকম প্রস্তুতিও আমার ছিল না। তা মহাভারত থেকে কর্ণ এবং দুর্যোধন, এদের বন্ধুত্বের উপর আমি একটা লেখা লিখি। তো আমি বলতে চেয়েছিলাম, বন্ধুত্বটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বন্ধু থাকা খুব প্রয়োজন, এবং বন্ধু ভূমিকা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এই লেখাটা যখন বেরিয়ে গেল ম্যাগাজিনে, সেই ম্যাগাজিন বিভিন্ন ছাত্রছাত্রীদের বাড়িতে গেল। কয়েকজন ছাত্রীর বাবা মা এরা আমাকে বললেন, এই ম্যাগাজিনটার মধ্যে আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে। এই আমার প্রথম স্বীকৃতি। তারপরে ঝর্ণাদি বললেন যে আমি এক শিশু সাহিত্য করি, তুমি সেখানে এসো। আমি তার কাছে গেলাম। সেখানে যারা প্রতিষ্ঠিত তখন ঝর্ণা মুখোপাধ্যায়, গিরীন্দ্রনাথ চাকি, তারপর বিনয়েন্দ্র কিশোর দাস, যারা খুব ছিলেন, তারা সবাই আমাকে খুব উৎসাহ দিলেন। এইভাবে শুরু হলো আমার সাহিত্য জীবন। তারপরে সেটা ছিল 2008 সাল। তারপরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে আমি একবার পুরস্কার পাই। তারপরে ইস্পাত সংবাদ না কি ছিল, সেটা প্রকাশিত হতো, সেখানে বেশ কয়েকবার পুরস্কৃত হই। এইভাবে আস্তে আস্তে আমি লেখার জগতে এলাম এবং নিয়মিত এখন লিখতে চেষ্টা করি। তো দিদিদা, আপনার একটা কবিতা শুনি, প্রথমে কবিতা পাঠ করুন। নমস্কার, আমি স্বপ্নের করিডোরের পত্রিকার সম্পাদক
দুর্গাপুর থেকে জয়ন্ত দত্ত বলেছি। আজকের আমাদের এই সাহিত্য আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক গিরীন্দ্রনাথ চাকি মহাশয় এবং রেণুকা মুখার্জি মহাশয়া, এবং তাদের কাছ থেকে আমরা কিছু কবিতা, গল্প, সাহিত্য আড্ডার মাধ্যমে কিছু কথা শুনে নেব। তো দাদা, কবিতা পড়ুন। আমার পরিবেশের যে প্রভাব, সেই প্রভাব থেকে আমার যে ব্যক্তিত্ব গড়ে উঠেছে, তাই সেইটা থেকেই যে কবিতা, সেইটা আমি লিখছি। আমার বইটা প্রকাশিত হয়েছিল প্রমা থেকে, কলকাতা প্রমা প্রকাশনা থেকে হয়েছিল। তার ভিতরে যে কবিতাটি, সেটা আমি বলছি। কবিতার নাম হচ্ছে সাদা পালকের তুলি। পদ্মার গভীর গহনে চলে চলে অবিরাম ভাঙাচোরার খেলা। পাখি প্লাবন আকাশ দিয়েছে চলন বিলের সীমানা ভেঙে, তার বুক জুড়ে সরাল বুনো হাঁসের উড়ান চুবাকিটকিট চুবাকিটকিট। নাটোর থেকে দীঘাপতিয়া টমটমের টুংটাং সড়ক পথ, দুধারে আম জাম অসথের ছায়াবীথি। কোনো এক পুলকিত বর্ষায় বক ডাহুক পানকৌড়ি বনলতা সেনের পায়ের ছাপ খোঁজে। এমনি এক মগ্ন মধ্যাহ্নে বাবলার বনে এক কিশোর কুড়িয়ে পেয়েছিল সাদা এক পালক। জ্যোৎস্নার ভোরে ঝরা দুধ সাদা পালক, সেই পালক থেকে ঝরে কখনো সোনালি, কখনো গোলাপি ও রূপলির ঝর্ণার রং, কখনো ঘন কালো অন্ধকার বিদিশার নেশা। সেই কিশোর আজও ঝরা পাতার গান শুনতে শুনতে রোদে জলে আলো অন্ধকারে সেই পালকটি নিরন্তর ঘুরিয়েই চলেছে। নমস্কার। দিদি, আপনার কবিতা শুনবো। আপনি কি কবিতা লেখেন, গল্প এবং ছড়া নাকি? ছড়া না, ছড়া সেটা আমার, আমি প্রধানত গল্প লিখি, কবিতাও লিখি, আর এখন কিছু নিবন্ধ লেখার চেষ্টা করছি। আচ্ছা। আমার কবিতার নাম খোঁজ। স্টেশন বাজার সব ছাড়িয়ে চলেছি পূর্ব দিকে। পোড় খাওয়া সূর্য তখন মধ্য গগনে। বলতে পারেন কবি এখন কোথায়? এই তো এতক্ষণ এখানেই ছিলেন, হয়তো গিয়েছেন সোনাঝুরির হাটে, গবেষক বলেন। জলশূন্য কোপাই বৈশাখী তাপে, হাঁকাহাঁকি ডাকাডাকি চারিদিকে। গুরুদেবকে দেখেছেন? প্রশ্ন করি জনে জনে। এই তো ছিলেন, হয়তো বসেছেন কোপাইয়ের তীরে। ক্লান্ত আমি তাকে খুঁজে খুঁজে, হালকা গোলাপি রংটুকু মুখে। সূর্য চলেছেন কি জানি কোন দেশে। কি এমন প্রয়োজন? জিজ্ঞাসা করে কোনো এক সাঁওতাল মেয়ে। তিনি বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। যারা ধর্মের নামে বিচ্ছিন্নতা আনে, হিংসা ছড়ায় দিকে দিকে, যারা অন্যায়ের শীর্ষ আসনে। আমাকে জানতেই হবে, বিশ্বাস করব কাকে? রাত্রি নামে গাছেরা ঘুমের দেশে, আমি ফিরি অতৃপ্তি নিয়ে। বাতাসের কানাকানি, কৃত্রিম আলোর ঝলকানি দিকে দিকে। কে যেন ফিস ফিস করে কানের কাছে, নিজেকেই বিশ্বাস করতে শেখো আগে। আরেকটা করুন। নমস্কার। আরেকটা গিরিন্দা, আপনি আরেকটা পড়ুন। আচ্ছা দিদি, আপনার কাছে প্রশ্ন, যে আপনি তো শিক্ষক ছিলেন, তো শিক্ষিকা ছিলেন, তো শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, তো কোথাও কি আমাদের মনে হচ্ছে না যে এত চারিদিকে একটা নৈতিক অধঃপতন এবং মানুষের মধ্যে এই যে হানাহানি, এবং এত আমরা সংবাদপত্র দেখলেই একটা শিউরে উঠছি, তো এর মধ্যে কি কোথাও একটা কি শিক্ষার কি কিছু অভাব হচ্ছে এখনকার দিনে, বা আপনি কিছু বলুন সেই সম্বন্ধে। আমি পিসিওডি জয়েন করেছিলাম, তখন আমি দেখেছিলাম, সেটা হচ্ছে 1973।
হ্যাঁ 73 সেই সময় আমি 1200 স্টুডেন্ট পেয়েছি এবং আমি হিন্দি মিডিয়ামে পড়াতাম। তারা একেবারে এবং আরেকটা জিনিস আমার প্রশ্ন, হ্যাঁ। সেই সময় তো এত ইংরেজি মিডিয়াম মাধ্যমিক স্কুল ছিল না, না। তো তখন তো এখানে আমাদের এত স্কুল ছিল, এখান থেকেও অনেকে ভালো পড়াশোনা হ্যাঁ, করতে, হ্যাঁ, র্যাঙ্ক করতে, সেটাই আমি ডাক্তার, বলতে ইঞ্জিনিয়ার, যাচ্ছিলাম, হ্যাঁ, সেটাই সেগুলো বলতে। নিয়ে একটু বলুন সার্বিক। হ্যাঁ সেটাই, আমি এমন ভালো, আমি যাদের পড়িয়েছি তারা প্রথম প্রজন্ম পড়তে এসেছে। এমন এমন দেখেছি যে বইটার অর্ধেকটা ছিঁড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে বইটা ছিঁড়লি কি করে? না, গায়ে নে খা লিয়া, গরুতে বই খেয়েছে। একজন গার্জিয়ানকে জিজ্ঞেস করেছিলাম ডেকে, আপনি পড়াশুনোটা কেন দেখেন না, বাচ্চাটা পড়ে না, একটু নজর দিন। সেই গার্জিয়ান আমাকে বলেছিল, छोड़ दीजिए ना मिस जी, अभी तो 10 साल 12 साल नौकरी है, बाद में देखेंगे। এই ধরনের স্টুডেন্টদের আমি পেয়েছি, কিন্তু তাদের কাছে শ্রদ্ধা, ভক্তি, আন্তরিকতার কোনো অভাব ছিল না। আজকে ধীরে ধীরে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। এই যে সামাজিক অবক্ষয়, তার প্রতিটা প্রভাব আমাদের শিক্ষা জীবনেও এসেছে। শিক্ষকরা আগের মতো ছাত্রদের ভালোবাসতে পারেন না, আন্তরিকভাবে হয়তো অনেকে পড়াতেও চান না। এর প্রভাবগুলো এসেছে সামাজিক জীবন থেকেই। সামাজিক অবক্ষয় দেখে দেখে তার প্রভাবগুলো তাই স্টুডেন্টদের মধ্যে, ছাত্রদের মধ্যে পড়েছে। আর এখন তো দেখছি স্কুলগুলো বন্ধই হয়ে যাচ্ছে। আমার স্কুল যেখানে আমি 1200 নিয়ে জয়েন করেছিলাম, সেই স্কুলটা ছাত্রের অভাবে উঠে গেল। এটা শুধু দুর্গাপুরের ঘটনা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘটনা। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও 3 জন ছাত্র, কোথাও দেখছি একজন টিচার ঘন্টা বাজান, আবার পড়ান, সমস্ত কিছু করেন। কোথাও দেখি অনেক শিক্ষক, মানে অবসরপ্রাপ্ত শিক্ষক নিজে এসে স্কুলকে পড়ান, এরকম ব্যতিক্রমও আছে। তবে আমি বলবো এই সামাজিক অবক্ষয়ের প্রভাব সারা মানে আনাচে কানাচে পড়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়েছে। এবার আমরা যাব একটু চাকিদার কাছে। দাদা বলুন, আপনি এই সম্বন্ধে কিছু বলুন, যে এই যে একটু বইটা পড়ে দেখবেন, একটু আমাদের কথা বলছি যে আপনি তো দেখেছেন দীর্ঘ জীবনে যে সেই সময়কার একটা মানুষজন বা ছাত্রদের দেখেছেন, এবং এখনকার যে সময় কি পরিবর্তন আপনি লক্ষ্য করছেন, বলুন। খুব আমার মনের কাছাকাছি প্রশ্ন আপনি করেছেন জয়ন্তবাবু। আমি শিক্ষকতা করেছি 7 বছর, সিনিয়র বেসিক স্কুলের ক্লাস 8 পর্যন্ত যেখানে ছিল এই বর্ধমান জেলাতে। আমার 7 বছর শিক্ষকতার অভিজ্ঞতা একটা কম নয়। তারপরে আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এসেছি, সে আমার ব্যক্তিগত জীবনের কথা। তো এই শিক্ষকতার সঙ্গে যে বহির্জগতের অন্যান্য পেশার কত কিছু পার্থক্য, সেগুলো আমি দেখেছি। আমি যখন দুর্গাপুরে 1964 সালে এলাম, 1965 সালে বিরাট আন্দোলন আরম্ভ হলো এখানে দুর্গাপুর অফিস কর্মচারীদের নিয়ে। সেই আন্দোলন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমি রিটায়ার করেছি, এতদিন দীর্ঘদিন। এখন পর্যন্ত সেই আন্দোলন স্থিমিত হয় নাই, এখনও চলছে। একটা আন্দোলন বা প্রতিবাদ কত কিছু যে দিতে পারে, সেটা আমি দুর্গাপুরের বেশি দিনে বাস করে আমি জানি। সেখানে সঙ্গতভাবে মুখ বন্ধ করে থাকার চাইতে একটা স্ফুলিঙ্গ আপনার সত্যি কথার স্পষ্টবাদিতা, যে আপনাকে কতটা উঁচু স্তরে নিয়ে যেতে পারে। আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সম্বন্ধে, আমি সেল সম্বন্ধে ওকালতি করছি না। আমার চোখে দেখা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই দেখছি। এখানে মানুষ সাধারণত মানুষ হয় খুব শান্তশিষ্ট, তারা কোনো কথা বলতে চায় না, ভয়ে তারা কুঁকড়ে থাকে। কিন্তু তাদের সেটা কিন্তু একসময় তো খুব আন্দোলন হতো দুর্গাপুরে। হ্যাঁ। এখন বলছেন যে শান্তশিষ্ট কিছু বলতে চান না, এখন তো করেছে, আমাদের শিল্পের অবস্থাও অনেক পরিবর্তন হয়েছে। কলকারখানা, নতুন মেশিনপত্র এসেছে, অনেক ছাঁটাই হয়েছে। তারপরে এখন তো
এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের খুব একটা ছোট একটা আয়তনে শেষ হচ্ছে। সে এখানে মেশিনেই সমস্ত কাজকর্ম হচ্ছে। সে প্রগতিকে মানিয়ে নিয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের লোকেরা। এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে ইয়ে করে এখানে সাহিত্য বাসর বলে ছিল এখানে, সেখানে কারখানার কথা ছাড়াও ব্যক্তিগত জীবনের সমস্ত কথাবার্তা লেখা হতো। এখানে কত সংস্কৃতি, নাচ গান, শিশুদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছুই এখানে ছিল। এখনও তার ধারা অব্যাহত আছে, তবে দিনকাল অনেক পাল্টে গিয়েছে, অনেক স্তীমিত হয়েছে সে ধারা। এখন আরও বেশি করে সেটা হওয়া দরকার এখন, কিন্তু লোকজন তো এখন, পুরনো লোকজন তো এখন আর বেশি তাদের সামর্থ্য নেই। নতুন যারা আছে তারা জীবন আর জীবিকার জন্যে তারা হন্য হয়ে ঘুরছে, তাদের স্কুলে মাধ্যম চেঞ্জ করছে। যে আমরা প্রথমে বাংলা মাধ্যমে পড়তাম, সেখানে এখানে যে কোনো একজন আমাদের ঘরের যে পরিচারিকা, যে মাত্র 2000 টাকা বেতন পায়, তার ছেলে মেয়েগুলোকে টিউশন দিয়ে তাকে অটোতে চড়িয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছে। এমন নজিরও ওখানে আছে। তাতেই বলবো শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তো এইটা বলবো। আপনার লেখা কবিতা এটা করে লেখা শুনে নিই, তারপরে আবার আলোচনায় ফিরবো। নমস্কার, যারা দেখছেন তারা আপনারা কিছু প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট সাহিত্যিক, শ্রদ্ধেয় গিরীন্দ্রনাথ চাকি মহাশয় এবং শ্রদ্ধেয়া রেণুকা মুখার্জি মহাশয়। পড়ুন, কবিতা পড়ুন। বর্তমান পরিস্থিতির উপরে বিরাট ক্ষত নিয়ে যে দাঁড়িয়ে আছে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের কয়েকদিনের যে ঘটনা, সে ঘটনা উদ্বেলিত করেছে, চিন্তায় ফেলেছে প্রতিটা ভারতবাসীকে। সেই সম্বন্ধে একটি কবিতা, আমার কবিতা এক ঝাঁক টিউলিপের জন্য। আমার কবিতার শিরোনাম এক ঝাঁক টিউলিপের জন্য। এই তো চিনার বনে দোল খেয়ে গেল পাহাড়ি ছোট্ট টুইটার পাখিটা, সেই সাথে কেঁপে উঠল উপত্যকার পুষ্পভূমি। পুষ্পমঞ্জরি ছড়িয়ে প্রভাতী বায়ু সঞ্চালনে ধ্যানে বসলেন স্বর্গদ্বারের প্রথম যোগিনী। কিন্তু হঠাৎ একই নীরবতা ভেঙে গর্জে উঠল আততায়ীদের 4টি রাইফেল। কারা একটা স্বপ্নকে ভাঙতে চায়। ভুল লুণ্ঠিত হলো সৌন্দর্য পিয়াসী একটা পর্যটকের দল, যাদের জাত ধর্মের গোষ্ঠী পোষণের কোনো বলাই নেই। তারা পৃথিবীর সৌন্দর্যকে চোখ ভরে দেখতে চায় শুধু। এত বড় হত্যালীলার কোনো প্রমাণ নাই সেই সকালের টুইটার পাখিটা ছাড়া। স্বর্গদ্বারের পুজো তো বন্ধ হবে না। রেখাবিতে উঠে এলো রটেন্ডন ফুল, তার গায়ে রক্তের ছিটে। ফেলে দাও অপবিত্র ফুল ডাল লেকের জলে। মানুষের জীবনের চেয়ে কি বড় তুমি সুন্দরের দেবতা? মইটা নামিয়ে আনো ছাদ থেকে, তাঁর জমিটাকে মই টেনে কৃষিজাত করো। একদিকে উপবন, অন্যদিকে শস্য শ্যামলা সোনার ফসল। বিষণ্ণ চাঁদ ডাল লেকের মাথার উপরে পৃথিবীর আকাশ দেখছে। নৃশংস হত্যাকারী ও তাদের মদতদাতারা ইসরাফিলের আগুনে কেমন ঝলছে পুড়ছে। কুসুমের মৃত্যু নেই কখনো। বাহ, সুন্দর। এই সময়ের কবিতা। দিদি, আপনার কাছেও একটা কবিতা শুনে নেব। আমরা এতক্ষণ খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকের পরিস্থিতি, আজকের জীবন, এই জীবনের সমস্যা। তো এর মধ্যে তো মানুষ সব সুন্দরের স্বপ্ন দেখে, সুন্দর কিছু পেতে চায়।
আমার কবিতা সেরকমই একটা কবিতা লেখার চেষ্টা করেছি। আগামী বসন্তে। সাদা চুল, বিবর্ণ আঁচল ওরে বাতাসে, তারই মাঝে দু চারটি শিমুল পলাশ উড়ে বেলো আমার উঠোনে, যেন রাঙিয়ে দিতে চায় হারিয়ে যাওয়া বসন্তবেলার সেই মন। দুহাতে তুলে পাঠিয়ে দিলাম তোমাকে, বন্ধ দুয়ারে ওরা পড়েছিল সারাদিন বিষণ্ণ মলিন। আনমনে তুমি চলে গেছো অন্য পথে। জানি তোমার বাগানে কুন্দ, কামিনী, গন্ধরাজ, ক্যামেলিয়া সবাই রয়েছে সারি সারি। শিমুল পলাশের অস্তগামী সূর্যের লালটুকুই সম্বল, আর আছে বেলা শেষের চোখের জল। এ বসন্তে না হোক, আগামী বসন্তে অবশ্যই পাবে তোমাকে, বারবার বলেছি ওদের। পাখিদের ডানায় ডানায় সব রং ছড়িয়ে ওরা ফিরে গেছে এ বসন্তে। ঠিক আছে, আবার আবার আমরা কবিতায় ফিরবো। তার আগে আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আচ্ছা, দুজনকেই আমার প্রশ্ন যে আপনারা কি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত, বা আপনারা কোনো আপনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী? আমার মনে হয় আপনারা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী মনে হয়, যতটুকু গিরিন্দাকে জানি। বলুন গিরিন্দা, এবং এই বামপন্থার ভবিষ্যৎ কি সেটা সম্বন্ধে বলুন। ঠিক কথাই আপনি বলেছেন। একজন মানুষের আচরণ দেখে, তার চলার পথ দেখে তাকে বোঝা যায়। এই পন্থী কথাটা আমরা পরে এনেছি ব্যাপকভাবে। পন্থী কিছু না, ভিতর থেকেই আসে। প্রতিবাদ করার সোচ্চার যে ধ্বনি তার ভিতর থেকেই আসে। আমি দেখেছিলাম, আমরা জায়গা জমি জোরদার শ্রেণীর লোক, আমার বাবা ছিলেন, তাদের দেখেছি তারা কিভাবে বঞ্চনা করেছে সাধারণ লোককে। তাদের সেগুলো দেখেছি ভিতরে ভিতরে। তাদের রক্তের জন্ম হয়েও আমি এই যে পরপর সমাজে যে দুর্নীতি সেগুলো দেখেছি। আর বামপন্থা বলে কিছু নাই। স্পষ্ট কথা সৎ উচ্চারণ করলে যদি বামপন্থা হয়, তাহলে আমি তাই। কারণ আমি যখন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যখন চাকরি করেছি, প্রথম 1964 সালে যখন ওই যে আন্দোলন হয় অফিস কর্মচারীদের নিয়ে, আমি সেখানে প্রথম জয়েন করেছি। সেখানে গিয়ে দাঁড়িয়ে আমি বক্তব্য রেখেছি। দিনের পর দিন আমি আকবর রোড, রানা প্রতাপে আমরা যে সমস্ত বড় বড় সব বক্তা আসতেন, সেখানে আমি রাত কাটিয়েছি। এইভাবেই আমার লেখালেখি যেটুকু যা এমন কিছু উল্লেখযোগ্য না, কিন্তু আমার আচরণ, আমার কাজকর্ম সব কিছুই না। আমার আরেকটা প্রশ্ন যেটা আমি দুজনকেই করছি, যে আপনারা তো দীর্ঘকাল ধরে দেখছেন দুর্গাপুরকে। সেই সময়কার যে উত্তাল রাজনৈতিক আন্দোলন, নকশাল আন্দোলন থেকে শুরু করে সেই সময়কার কথা কিছু যদি মনে থাকে তো বলুন। আজকের সংবাদপত্রেই একটা খবর পড়লাম, চীন এবং তুরস্ক তাদের মিলিত শক্তিকে চিন্তা করতে হবে ভারতবর্ষে বর্তমান এই অবস্থাতে, যুদ্ধের প্রেক্ষিতে। আমি জিজ্ঞাসা করেছিলাম আমার ছেলেকে যে চীন ঘুরে এসেছে, তার কাজ নিয়ে গিয়েছিল, গভর্নমেন্ট কোম্পানির কাজ নিয়ে সে চীনে গিয়েছিল। তাকে জিজ্ঞাসা করলাম যে ওখানে মানুষের মনোভাবটা কীরকম ওখানে। তো বলছে যে না, ওদের সব যেসব কমিউনিস্ট ওখানে ছিল তারা পৃথকভাবে আছে, তবে এরা কি করছে, বাজারটাকে নিজের হাতে ধরবার জন্যে নিজের সম্পত্তির যে সিলিং সেগুলো করেছে, উঠিয়ে দিয়েছে, দিয়ে ওই পুঁজিবাদের দিকেই তারা করছে। মানে তার মানে আপনি বলছেন যে চীন একটু রিফর্ম করেছে নিজেকে, মানে পুরোপুরি ইয়েতে নেই কমিউনিস্ট। আর সেই কথার প্রেক্ষিতেই আমার এই স্পষ্ট শেষ উত্তর এইটাই যে
যে অবস্থা চলছে, ক্ষুধার রাজত্ব গোটা পৃথিবীতে, জল থেকে অন্ন থেকে সব দিক থেকে হয়েছে, এই পৃথিবীর বামপন্থা জয়ী হতেই হবে। কারণ যদি আমার সামান্য একদিনের খাবার থাকে, সেখানে আমি সেটা দিয়ে আমি 1 মাসের খাবার চালাতে পারি না। এই যে সংগ্রাম, ক্ষুধার সংগ্রাম, শিক্ষার সংগ্রাম, স্বাস্থ্যের সংগ্রাম, এগুলোর জন্যে আমাদের জোর করে আমাদের ছিনিয়ে নিতে হবে। কেউ তার ক্ষমতা দেয় না, কারো ঐশ্বর্য কেউ দেয় না। রাজা যে দান করে সম্প্রদান কারক, আমরা জানি সম্প্রদান কারকে যে স্বার্থ ত্যাগ করে কিছু না দিলে সেটা সম্প্রদান কারক হয় না। ভিখারিকে ভিক্ষা দিলাম, সেটা সম্প্রদান কারক, কিন্তু ধোপাকে কাপড় দিলাম, এটা সম্প্রদান কারক নয়। সেই সম্প্রদান কারক দিয়ে আমরা চলতে পারবো না। আমরা প্রকৃত আমাদের উদার মনোবক্ষে সবাই মিলেমিশে পৃথিবীর জল, বায়ু, হাওয়া, বাসস্থান সব কিছু ভোগ করতে হবে। সেটা আপনি আসবে না, আমাদের লাগাতার সংগ্রামের ভেতর থেকে আসবে। আমি বামপন্থা বলুন আর আপনি আপনার বলুন, আমি তাতেই বিশ্বাসী। মানে মানুষের জন্য কাজ, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কথা। দিদি, আপনার বক্তব্য এই বিষয়ে? আমি বলবো, সক্রিয়ভাবে আমি তো কোনো রাজনীতি করি না, সক্রিয়ভাবে করি না, তো প্রত্যেকটি মানুষের কার্যকলাপ কোনো না কোনো ইজমকে তো সাহায্য করেই। রাজনীতি ছাড়া অরাজনৈতিক কিছু বোধহয় হয় না। আমাদের কার্যকলাপে কোনো না কোনো আর কি রাজনীতির ছাপ পড়ে যায়, অজ্ঞাতেই পড়ে যায়। তো সক্রিয়ভাবে করি না করি, আমার কাজকর্ম, চিন্তাভাবনা একটা ছাপ তো থাকবেই। তারপরেও আমি বলবো যে মানুষের দুটো শ্রেণী, একটা ভালো, একটা মন্দ। যেমন আমরা বলতে পারি যে ধনী শ্রেণী এবং হ্যাভ আর হ্যাভ নট, সেটা ছেড়ে দিও। আর আরও একটা ভাগ আছে যে ভালো মানুষ, খারাপ মানুষ। তো আমি এই ভালো মানুষ, একজন যদি আমার বিপক্ষে কোনো রাজনীতি করেন কিন্তু তার যদি সততা থাকে, আমি কিন্তু তাকে শ্রদ্ধা করব। তিনি অন্য কারোর ইজমে কোনো বিশ্বাস করেন কিন্তু সেই জন্য তাকে দূরে সরিয়ে রাখবো, সেটা আমি করি না। আমার ব্যক্তিগত জীবনেও আমি জানি উনি আমার চিন্তাভাবনার লোক নন, কিন্তু তবু তার সততা, তার কর্মক্ষমতা, তার স্নেহ ভালোবাসা, সেগুলো আমি নিই। আমার ক্ষেত্রে এটাই আমার প্রধান কথা। বাহ, খুব সুন্দর বললেন দিদি। আমরা আবার কবিতায় ফিরবো। দাদা, কবিতা বলুন, একটা কবিতা শুনি, যে কোনো একটা কবিতা বলুন, লেখা আপনি আবার। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। আপনারা যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট সাহিত্যিক, শ্রদ্ধেয় গিরীন্দ্রনাথ চাকি মহাশয় এবং শ্রদ্ধেয়া রেণুকা মুখার্জি মহাশয়। কবিতা করুন। আমাকে সুযোগ দিয়েছেন আমার কয়েকটি কবিতা পড়ার জন্য। তার ভিতরে আমার ব্যক্তিত্ব আমার ফুটে উঠবে, তবে লেখার প্রসাদে হয়তো সেটা অতটা উচ্চ গুণমানের নাও হতে পারে। আমি যে কবিতাটা পড়ছি, ভাঙা রিফিলের লেখা। গোপন খাপের ভেতর কেঁপে ওঠে তরবার, খুলে যায় রিফিলের মুখ, তাই দিয়ে লড়াই লিখি অনাগত উৎসুক উন্মুখ। কান পাত সহযোদ্ধা, শুয়ে পড়ো কবর উপরে, কি বলছে শহীদরা শোনো, দম বন্ধ কংক্রিট পাথরে। কালো রক্ত বৃষ্টির ধারায় আজই ছিল পথে নামার কথা। শিশুরা ফেরেনি রাতে, হাতে নিয়ে বাসি শাল পাতা। কি হবে একা জয়ধ্বনি তুলে, পাহাড়ে বাজিয়ে প্রতিধ্বনি। তালিকায় শীর্ষে ছিল যারা, উৎসবে তারা তো আসেনি। মায়ের নয়নমণি
অন্ধকারে ড্রাক চক্ষু জলে, বন গেছে আটা কলে, ছোট ভাই হারায় মিছিলে, অবনত ঘরের ছেলে কাঁধে তোলে ভারী ব্যাগ বোমা, তোমার ছেলে একটা কিছু হবেই দেখো মা, গিট বাঁধলাম ও মা। ওই তো ঝর্ণা নদী, চাঁদনি মালা দ্রুত বেগে ধায়, চিতল হরিণ ডাকে, লাল ডিঙে বাঁয়ে ঘুরে আয়, বহমান তীব্র নদী, ভাঙা বাঁশ সাঁকো, নতুন ব্রিজের পিলার বসছে, একটু অপেক্ষায় থাকো। বাহ, সাধারণ কবিতা। এবার আমরা যাবো শ্রদ্ধেয় রেণুকাদির কাছে। রেণুকাদি কবিতা পাঠ করবেন, তারপর আপনি একটা গল্পও পাঠ করবেন। তো একটা কবিতা পাঠ করুন। কবিতাটার নাম, আমি একবারও জয়ন্তকে ধন্যবাদ জানাইনি আমাকে না, ডাকার জন্য। ধন্যবাদ জানাবো। ততক্ষণে আমার মনে হচ্ছে ধন্যবাদ তো ওর প্রাপ্যই। তোমাকে দিলাম আমার কবিতার নাম। আমার পরবর্তী জেনারেশনকে উদ্দেশ্য করে আচ্ছা, লেখা। তার আগে আমি আরেকটা প্রশ্ন করছি দিদি আপনাকে, যে আপনার এ পর্যন্ত কটি বই আছে সেটা একটু দর্শক আমাদের পাঠকদের বলুন। আমার এ পর্যন্ত- এবং আপনার আপনি কি কি লেখেন সেটা একটু বলবেন। গল্প কবিতা। আমি এখন প্রধানত গল্প লিখি, কবিতাও লিখি যখন আসে। তবে একটা কথা চাকরিটাও বলেছেন, আমিও বলছি, চেষ্টা করে করা যায় না, এটা আসে ভেতর থেকে। তো যখন যেটা আসে তাকেই আমি আনি আর কি। তো যখন গল্প মনে হয়, গল্পের প্লট মনে হয়, গল্প লিখি। যখন কবিতা আসে কবিতা লিখি। আর নিবন্ধ লেখার চেষ্টা করি। নিবন্ধ লেখার জন্য তো অনেক পড়তে হয়, তাও চেষ্টা করি, এই আর কি। আচ্ছা, সুন্দর। আমার কবিতার নাম আমার পরবর্তী প্রজন্মের জন্য। তোমাকে দিলাম, তোমাকে দিলাম আমার বিয়ের বেনারসি, মায়ের দেয়া নকশি কাঁথা, আমসত্ব আর ডালের বড়ি, আমার সাঁতার কাটা পুকুর, আমার আচার খাওয়া দুপুর, নায়গ্রা আর পিরামিড দেখার স্বপ্ন। তোমাকে দিলাম সেই যুবকের মুগ্ধ দৃষ্টি, যে আমার ঠোঁটে দেখেছিল মোনালিসা হাসি। হয়তো তুচ্ছ মনে হবে, রেখো আলমারির কোণে, নয়তো বাতাসে দিও ছড়িয়ে। বহুজাতিক কোম্পানির বদ্ধ ঘরে তোমার কল্পনা মরে যাবে, ছুটবে তুমি স্বাচ্ছন্দ্যের হাত ধরে, এগিয়ে পিছিয়ে প্রতিযোগিতার দৌড়ে। জানি তুমি আম কুড়োবে না কোনো দিনও, কিনবে বাজার থেকে আলফানসো। খাবার টেবিলে আঙুরের থোকা, আমাদের সময়টাকে মনে হবে নিতান্তই বোকা। তবু তোমাকেই দিলাম আমার শৈশব, আমার যৌবন, আমার রেখে যাওয়া বৃদ্ধা পৃথিবী, তোমার তরুণী চোখে আবার হোক তরুণী। দাদা, আপনার কাছে আবার ফিরে এলাম। আপনি তো বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত, সেসব নিয়ে কিছু বলুন, সেসব কথা শুনতে চাই। কবিতা পাঠ করবেন পরে, আগে বলুন। না, উনি বলুন। আমি পরে পড়ছি, আপনি বলুন। বলুন। বললাম যে যেসব সংগঠনের সাথে যুক্ত, আপনি তো বিভিন্ন সংগঠনের, দুর্গাপুরে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করছেন, এবং এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, সাহিত্য যেসব পত্রিকা রয়েছে তাদের সাথে যুক্ত, সেসব নিয়ে কিছু বলুন। আমাকে একটা প্রশ্ন করে অনেকেই যারা সাহিত্য ভালোবাসে, আপনি যে সংগঠনের সঙ্গে আছেন সেখানে কি সেখানে ওটা কোন পার্টির? আমিও তাদের বোঝানোর চেষ্টা করি, আমি যাদের সঙ্গে সাহিত্য করি তাদের মনের যে ভাষা সেইটাই তারা প্রকাশ করে। এইভাবে এখানে আমাদের পরিষ্কার বলতে গেলে একমাত্র পার্টির বললে আমি বলবো গণতান্ত্রিক লেখক শিল্পী লেখক শিল্পী গণতান্ত্রিকের সঙ্গে আমি যুক্ত, এবং সেখানে আমি খুব এর সঙ্গে আদৃত হয়ে আছি এবং জড়িয়ে আছি। তাছাড়া সেখানে আমরা যেখানে গণতান্ত্রিকে যেখানে করি সেখানেও বহু রকমের লেখা থাকে। সেখানকার পত্রিকার, মানবিক পত্রিকার আমি প্রধান সম্পাদক। আমি তার ভিতরে কিন্তু আপত্তিকর সেরকম এক পেশে লেখা কখনো দেখিনি। তো
এইটা হচ্ছে ব্যাপার। হয়তো আছে স্বাভাবিক, যেখানে বৃহত্তর দুর্গাপুর অঞ্চল, এই আসানসোল, বর্ধমানকে নিয়ে, কলকাতাকে নিয়ে, সেখানে যে সাহিত্যটা যেখানে চলে, সেখানে প্রকাশিতভাবে শুধু পার্টির স্লোগান সর্বস্ব আছে, দুই একটা আছে, কিন্তু সেখানে তো তারা এই যে পায় না, জায়গা পায় না। এটা সাধারণভাবে মানুষের ব্যথা বেদনা, মানুষের প্রাত্যহিক যে চাহিদা, এইটা নিয়ে যারা লেখে, সেই লেখাগুলি সেই। আচ্ছা, আপনার প্রিয় কবিদের নিয়ে কিছু বলুন, এবং কিরকম লেখা আপনার ভালো লাগে, কেমন লেখা? প্রিয় কবিতার সেই আমাদের তো প্রিয় কবি বলতে গেলে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে পর্যন্ত যেসব কবি লিখে গিয়েছে, তারা ছাড়া আজকালকার নতুন লেখাও অনেকে লিখতে চমকে যেতে হয়, যে এই ছেলে এইরকম লিখেছে, তার মানসিকতা এটা। এখানে দুর্গাপুরে অনেকগুলো সাহিত্য সংস্থা আছে, সেখানে এইরকম কিশোরদের বা বালক বলবো না, কিশোরদের কিংবা ইয়েদের অল্প বয়স্কদের আছে, যে সেখানে তারা অপূর্ব কবিতা লিখছে। সময় সেরকম কিছু আপনাদের সময়কার বা সেই সময়কার যারা সাহিত্য চর্চা করছেন, সেরকম কিছু নাম বলুন। আমার সঙ্গে সাহিত্য চর্চা করতেন তারা অনেকেই প্রয়াত। ধীরেন দেব ছিলেন, তিনি আমার বিশেষ বন্ধু, এবং তিনি বামপন্থী লেখক হিসেবে পরিচিত, তিনি আজকে নেই। তারপর আমাদের সুশীল নাগ ছিলেন, উনি বড় কবি। উনি আমাদের শুধু দুর্গাপুরে নয়, দুর্গাপুরের বাইরেও তার নাম অনেকেই জানেন। তাছাড়া আমাদের সুজিত বিশ্বাস ছিলেন, তিনি ডক্টর সুজিত বিশ্বাস, তিনিও ছিলেন। আর এখানকার যেসব আরও সব আমার এখন সবগুলো হয়তো মনে পড়বে না বই না দেখে, এখানে যারা আছেন তাদের সবাইকে আমি ইয়ে করছি। সবার কাছে কথা হচ্ছে যে সাহিত্যটা একার নয়, সাহিত্য সবাইকে মিলিয়ে ত্যাগ করতে হয়। সাহিত্য নির্জনেও সাহিত্য হয়, যেমন কবিতা সরব পঠন, নীরব পঠন। কবিতা যেমন দুই রকম, তেমনি সাহিত্যের চর্চাও দুই রকম আছে, নিজের মতো নিজে করে যায়। আমি তো আমার ব্যক্তিগত জীবনে বহুদিন পর্যন্ত আমি কোনো সভায় সমিতিতে যাইনি, আমার নিজের মতো নিজে আমি লেখা পড়েছি এবং কিছু প্রকাশও করেছি, কিছু লোককে আমি দেখিয়েছি। এইরকম দিদি, আপনার কাছেও আমি সেই প্রশ্ন করব যে একটু আপনার প্রিয় সাহিত্যিকদের নিয়ে বলুন। এবং আমি গল্পের কথাই বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী প্রজন্ম থেকে আমি বলছি, তার আগের কথা ছেড়েই দিচ্ছি। মুস্তফা আলী আমার খুব প্রিয় লেখক। মুস্তফা আলী আছেন, নারায়ণ সান্যাল আছেন, তারপর এখন ইদানিং যারা লিখছেন তাদের মধ্যে তপন বন্দ্যোপাধ্যায় বলে একজন আছেন, আর যারা প্রাবন্ধিক তাদের মধ্যে অমিত্র সুদান ভট্টাচার্যের প্রবন্ধ খুব ভালো লাগে, খুব খুব গভীরে যান উনি, খুব ডিটেলসে গিয়ে পড়েন। সেরকম গদ্যের দিকটা আমি বলতে পারি, কিন্তু কবিতা বলতে আমার ওই জীবনানন্দ আটকে আছি। মানে এই প্রজন্মের কবিতা খুব পড়ি, দেশে পড়ি, তারপরে কীর্তিবাসে পড়ি। যখন যেটা পড়ি, এমন কিছু কবিতা এখনো আমার চোখে পড়েনি যেটা খুব মনের গভীরে দাগ কেটে গেছে, বারবার করে মনে হচ্ছে সেরকম না। কখনো ভালো লাগে, এর লেখা ভালো লাগে, কখন যেমন মন্দাকান্তা সেনের একটা কবিতা আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে এরকম কখনো কখনো খুব ভালো, কৃষ্ণা বসুর একটা কবিতা খুব ভালো লেগেছিল। এরকম কখনো কখনো কোনো কোনো কবির কবিতা ভালো লেগে যায়, ভালো লাগে। তবে একদম প্রিয় কবি হিসেবে এবং শিল্পাঞ্চলের কিছু কবি সাহিত্যিক, শিল্পাঞ্চলে তো অনেকেই লেখেন।
তো হ্যাঁ, একজনের কথা বলবো, ওই অরণ্যা বলে একজন ভদ্রমহিলা, উনি ভালো লেখেন। গীতালি সেন আছে, ভালো লেখে। তারপর আর কে আছে? বিমানদার কথা বললেন। ও বিমানদা, বলে বাবা, বিমানদার মনে গল্প। থাকে না। হ্যাঁ, এই বিমান চ্যাটার্জির কথা তো না বললেই নয়। ওটা এই বিষয়ে তুমি এতক্ষণে জিজ্ঞেস করেছো, আমি ভুলেই গিয়েছিলাম। বিমান চ্যাটার্জি আমাকে আরবিকে বলে একটা সংস্থা আছে, ওখানকার আমি মেম্বার। তা বিমানদা তখন এখানে থাকতেন, ওখানে ওনার বাড়িতে আমরা বসতাম। তো বিমানদা আমার গল্প শুনে বললেন, আপনি চেকব আর মোপাসা পড়ুন, আপনার জন্য ওর দেখা খুব হবে, উপযুক্ত হবে, আপনি পড়ুন এগুলো। বিমানদাই আমাকে বলেছিলেন যে আপনার হাতে প্লট খুব ভালো আসে, আর এখনো কোনো লেখা বিমানদাকে দেখালে বিমানদা খুব খুশি হন, খুব ভালো সমালোচনা করেন। বিমান চ্যাটার্জির কথা বলছি। আর একজন আছেন বিমান মাঝি কবিতার ক্ষেত্রে খুব ভালো কবিতা লেখেন, তবে খুব বেশি পড়িনি ওনার কবিতা। আমি তো ব্যক্তিগত হিসেবে, মানুষ হিসেবে চিনি, এই আর কি। এছাড়া আর আছে যারা নতুন লেখে গল্পের মধ্যে অঞ্জন মজুমদার ছোট গল্প খুব ভালো লেখে, পার্থজিৎ ভক্ত, তারপরে আরো এখন ঠিক মনে পড়ছে না, অনেকেই আছেন এখন ভালো লেখেন। তারপরে অরণ্যার কথা তো বললাম, আর আরো অনেকে, তাহলে আপনাকে একটা গল্প শুনে নি আপনি। অনেকেই আছেন যারা খুব ভালো লেখেন, এই মুহূর্তে আমরা তাদের কথা মনে পড়ছে না, এই আর কি। এটা অনুগল্প বলুন। আমি পড়বো? আচ্ছা, আমার গল্পের নাম বেঈমান। গ্রীষ্মের দুপুর, রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে প্রচন্ড ঘামছি, বারবার মুখ মুখছি। আমার 6 বছরের ছেলেকে রিক্সা নিয়ে আনতে যেতে হবে। রিক্সাওয়ালা কিছুতেই ন্যায্য ভাড়ায় যেতে চাইছে না। ম্যাডাম জি, 10 টাকা বেশি দিতে হবে। দরকার বুঝে লোক টাকাও বিবেকে বাঁধে না। 10টা টাকা দেখছেন, দূরটা দেখছেন না। কোনো বিকল্প নেই, বাধ্য হয়ে রিক্সায় উঠলাম। মনে মনে গজগজ করছি। ছেলেকে নিয়ে ফিরেছি। 10 মিনিট পরে আবার বেল বাজে। কি হলো? ও আমার দিকে হাত বাড়িয়ে দেয়। আমার ডান হাতে কানের সোনার দুল ওর হাতে। বিস্ময়ে তাকিয়ে দেখি ওর দিকে। আরেকটা পড়ুন। ঠিক আছে, আপনি ততক্ষণে দেখুন, আমরা জুবিনদার একটা গল্প শুনবো। ছোট গল্প আছে কি? এই ছোট গল্প, এটা অনুগল্পের মধ্যে এর থেকে ছোট নেই? হ্যাঁ, এর চেয়ে ছোট আছে। একটু ছোট দেখে। আচ্ছা, ওটাই পড়ুন তাহলে, ওটাই পড়ুন। এইটা পড়ে বড় নোটটা অনেক বড় হয়ে যাচ্ছে। না, ভূতের গল্পটা আচ্ছা, পড়ুন। এই তার আগে একটা দেখলাম না, এটা ভালো না। আমারটা পেয়ে গেছি। আপনারটা পেয়ে গেছেন তাহলে? আচ্ছা। আমি এর আগে অনেক বর্তমান লেখকের কথা বলেছি, কিন্তু আসল যে গল্পকার আমার পাশে বসে আছেন, গল্পকার, কবি, সব, তার কথাটাই বলা হয়নি। জয়ন্ত দত্ত, বলেছি, ওর লেখা যথেষ্ট ভালো, আমার ভালো লাগে, কিন্তু ওই হয় কাছের জিনিস তো চোখে পড়ে না সহজে, আর আমারও তাই হয়েছিল। না, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার গল্পের নাম বেনারসি। বিয়ের পর প্রথম, একটু বড় হবে, একটু 1 পাতা। বিয়ের পর প্রথম হানিমুনে দার্জিলিং এসেছি। 7 দিনের প্রোগ্রাম। আজ দুপুরে পৌঁছেছি। সারা শরীরে রাত জাগা ক্লান্তি, ঝিরঝিরে বৃষ্টি, পাহাড়ি রাস্তা, আবার খুব কষ্ট হচ্ছে উপরে উঠতে। মেলের কাছাকাছি আমাদের হোটেল। যাই হোক, কুলিদের সাহায্যে শেষ পর্যন্ত হোটেলে পৌঁছেছি। খুব সুন্দর ছিমছাম হোটেল। হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে খেয়ে দিয়ে এখন মেলে। চোখে চোখ পড়তেই দেখি 50-52 বছরের এক ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন।
আমি আমার স্বামীর আড়ালে সরে দাঁড়ালাম। কাল সকালে সানরাইজ দেখতে যাব, গাড়ি ঠিক করা হয়েছে। খুব ভোরে ড্রাইভার এসে তাড়া লাগায়, চালিয়ে সাব, নইলে গাড়ি রাখার জায়গা পাবো না। বেরিয়ে পড়লাম। কি অপূর্ব দৃশ্য! আকাশে জলজলে চাঁদ, ফগ লাইট জ্বালিয়ে ধীরে ধীরে গাড়ি এগোচ্ছে। গাছেদের মাথায় মাথায়, পাহাড়ের গায়ে তখন অন্ধকারের তুলির ছাপ। আমাদের গাড়িতে আরো 4 জন ছেলে আছে। আমরা সবাই সূর্যদেবের জন্য অপেক্ষা করছি। তিনি আসছেন। সমস্ত প্রকৃতি তার আগমনের জন্য প্রস্তুত। পূর্বাকাশ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। সূর্যের কি অপূর্ব রূপই না দেখেছিলাম সেদিন, তা বর্ণনা করার ভাষা আমার নেই। কয়েকজন ওং জবা কুসুম মন্ত্র উচ্চারণ করলেন। চেয়ে দেখি তারই মধ্যে গতকালের সেই লোকটিও আছেন। আমি অবাক হই, এই গম্ভীর সুন্দর উচ্চারণের ভদ্রলোক কেন অসমবয়সী মহিলার দিকে অমনভাবে চেয়ে থাকেন। ফেরার পথে যেখানে যেখানে নেমেছি ভদ্রলোককেও দেখেছি একইভাবে তাকিয়ে থাকা। আমার বিরক্ত লাগে। হোটেলে ফিরে স্বামী মনীষকে সব জানালাম। তার নিরুত্তর জবাব, তুমি সুন্দর তাই দেখে। ইয়ার কি করো না, আমার খারাপ লাগছে। তুমি বা ওর দিকে তাকাও কেন? আমি রাগ করি, কোনো ফল হলো না। উপরন্ত ডাল মে কুচ কালা হ্যায় বলে তাকালো আমার দিকে। হায় কপাল, এই আমার স্বামী। পরদিন সকালে গেলাম মহাকালের মন্দিরে। পায়ে হেঁটেই উঠলাম। ও মা, লোকটা ওই পাথরের উপর বসে তাকিয়ে আছে দূরের দিকে। ওই দেখো, ওই লোকটা। তুমি ভুল করছো, উনি নিশ্চয়ই ভদ্রলোক। যেখানেই যাই সেই লোকটার তীক্ষ্ণ দৃষ্টি আমাকে বিদ্ধ করে। এ যেন শুধু শরীর নয়, আমার অন্তরাত্মাটাও ছুঁয়ে যায়। বোটানিক্যাল গার্ডেন, মিরিক, যেখানে গেছি সেখানেই সে। মনীষ আলাপ করার চেষ্টা করেছিল, পারিনি। লোকটা যেন সব সময় পাকাল মাছের মতো পালিয়ে বেড়ায়। যাই হোক, আমরা ফিরলাম। মনের মধ্যে সব সময় সেই তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করি। বন্ধু বান্ধবদের কাছে গল্পও করেছি। দিন 7 পরে আমার নামে একটা পার্সেল এলো। তোমার নামে বর্ধমান থেকে পার্সেল এসেছে, শাশুড়ি মা বললেন। আমি লাফিয়ে নিচে নামলাম। বড় মামা নিশ্চয়ই কিছু পাঠিয়েছেন, বিয়েতে আসতে পারেননি। প্যাকেট খুলে দেখি কি সুন্দর একখানা বেনারসি শাড়ি। বরাবরই জানি বড় মামার পছন্দ খুব ভালো। শাড়ির মধ্যে একখানা চিঠি, স্নেহের গৌরী। ভাবছো তো গৌরীকে? গৌরী আমার মেয়ে, যার বিয়ের জন্য বেনারসিখানা কিনেছিলাম। বিয়ের 7 দিন আগে দুর্ঘটনায় সে মারা যায়। তারপর থেকে আমি আর ঘরে থাকতে পারছি না। পথে ঘাটে, পাহাড়ে, পর্বতে, সর্বত্র তাকে খুঁজে বেড়াই। একদিন তোমার মধ্যেই গৌরীকে দেখলাম। কতবার যে ইচ্ছে করেছে বুকে টেনে আগের মতো আদর করতে। শাড়িখানা পরে স্বামীর সঙ্গে একদিন আমার কাছে এসো। ইতি গৌরীর বাবা। আমি চিঠিখানা আমার শাড়ির দিকে বাড়িয়ে ধরলাম। মা ছেলে দুজনের চোখের জল চিকচিক করছে। মনীষ, বউকে নিয়ে রবিবার বর্ধমান থেকে একবার ঘুরে আসিস, শাশুড়ি বলেন। খুব সুন্দর গল্প, অপরূপ গল্প। এবার আমরা আবার গিরিন্দার কাছে ফিরে যাবো। গিরিন্দা গল্প বলুন, আপনার গল্প শুনবো। আমি একটা অনুগল্প পড়ছি। গল্পটির নাম বই ও বেড়াল। চন্দ্রমুখী বাড়ির পোষা বেড়াল। কালোর উপরে সাদা সাদা চোখ। মন জয় করেছিল বাড়ির সকলের। তবু তাকে নির্বাসনে দিতে হয়েছিল দূরের শহরে। সুযোগ পেলেই আমিষে মুখ দিত তারপর নিরীহ নির্ভেজাল চন্দ্রমুখী। প্রথমবারে 5 কিলোমিটার পথ অতিক্রম করে এক মাস পরে সবাইকে অবাক করে দিয়ে ফিরে এসেছিল বাড়ি। মধ্যরাতে প্রবল বৃষ্টির মধ্যে ডেকে উঠেছিল মিউ। ভেজা বেড়াল দ্বিগুণ ভালোবাসা পেয়েছিল সেবার। দ্বিতীয়বার কোথাও অদৃশ্য হয়ে গেল বোঝা গেল না। সন্দেহ পাশের বাড়ির প্রতিবেশীকে। আজও তার
পরীক্ষায় উৎকর্ণ হয়ে থাকি তাড়ানো জীবের প্রতি অহেতুক মমতায়। ঘরের আলমারি থেকে 4খানা প্রিয় কবির লেখা কবিতার বই হারিয়ে গেল। এখনও সময় পেলে তোলপাড় করে খুঁজি, ওরা যে আমার প্রাণ। একখানা বই পাতা কাটা অবস্থায় ফিরে এসেছিল হাতে। ফেরত কর্তা নির্বিকার ছদ্মবেশে উপদেশ দিয়েছিলেন, ওই পাতাগুলো তো আপনার কোনো কাজে লাগবে না। হারানো ব্যথা, পুরনো ক্ষতের মতো বৃশ্চিক দর্শনের অসহ্য জ্বালা, স্বপ্নে কবিতা আসরের দৃশ্য দেখি। কিছু কবিমুখ চন্দ্রমুখীর মতো মনে হয়। কবিদের কাঁধে ঝোলানো কত দামি দামি কবিতার বই, অপরের ঝোলায় উঁকি মারার অভ্যেস, গৃহপালিতের নিরামিষে মুখ দেওয়ার সামিল। একজন সাদামাটা কবির কাছে মুখ খোলা ঢাউস মার্কা বাজারি প্লাস্টিক ব্যাগ। আলমারি থেকে নিজেই বই বের করেন, আবার নিজ দায়িত্বে আলমারিতে ঢোকান। আমি হাঁটুর ব্যথায় নিচু হয়ে আলমারি ব্যবহার করতে পারি না। পার্শ্ব সহচরকে কৃতজ্ঞতা জানাই। কবিতার আসরের ফাঁকে সংসার জীবনের কথা ওঠে। কবি মাত্রই নাকি বৈষয়িক কাণ্ডজ্ঞানহীন। একজন কবি নাকি ফিক্সড ডিপোজিটে স্ত্রীকে নমিনি না করে তার বন্ধুনি কবিকে নমিনি নির্বাচিত করেছিলেন। বিজ্ঞ কবিরা প্রবচন ঝাড়েন, বোকারা বই কেনে, আর বুদ্ধিমান পাঠক তা আত্মসাৎ করে। চন্দ্রমুখীকে দেখতে খুব ইচ্ছে করে। লকডাউনে গৃহবন্দী বইগুলোকে মুক্ত করতে ইচ্ছে করে। বইয়ের তাকে ঝাড়তে ঝাড়তে আমার মাথাটা কেমন ঘুরে যায়। আমার অন্তরঙ্গ বন্ধুর লম্বাটে মুখটা চন্দ্রমুখী মার্জারের মতো কেমন যেন ঘাড়ে গর্দানে এক করা গোলাকার মনে হয়। ঠ্যাঙা তুলে বিড়াল খেদাতে যাই, লাঠিটা আপনা আপনি দুর্বল হয়ে যায়, স্বপ্নটা ভেঙে যায়, নতুন বইয়ের গন্ধ পাই। বাহ, সুন্দর গল্প। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট সাহিত্যিক, শ্রদ্ধেয় গিরীন্দ্রনাথ চাকি মহাশয় এবং শ্রদ্ধেয়া রেণুকা মুখার্জি মহাশয়। দুজনের কাছ থেকে আমরা কবিতা, গল্প অনেক কিছু শুনলাম এবং আপনারা যারা দেখছেন সকলকেই আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমি আমার দ্বিতীয় প্রশ্নের কয়েকটি প্রশ্ন করব। যেমন যে আপনারা দুজনেই তো দেখছেন যে আমাদের এই দুর্গাপুর শহরটাকে অনেক দিন ধরে, তো এই শহরে কতটা পরিবর্তন হয়েছে বলে মনে হয়? দুজনকে আমার একই প্রশ্ন। বুঝতে পারলাম না ঠিক। আমাদের এই যে শহর অনেকদিন থেকে আপনারা দেখছেন, কতটা পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনি বলবেন আগে। দুর্গাপুরে আমি এসেছি 1973-এ। তো সেই সময় আমি দেখেছি, আমি সব চাকরি করতাম, সংসার নিয়ে ব্যস্ত থাকতাম, তবুও এত লেখক সাহিত্যিক তখন দেখিনি। তা আজকাল অনেক লেখক সাহিত্যিক এসেছেন, এই লাইনে অনেকেই এসেছেন। তো বিশেষ করে মহিলারা তো আগে একদম মুষ্টিমেয় ছিলেন, হাতে গোনা। এখন তো অনেক মানে ইয়াং জেনারেশনে অনেক মেয়েরা এসেছেন, ছেলেরাও এসেছেন। অনেকের লেখাই বেশ সমৃদ্ধ লেখা, ভালো লেখা। তো আমি তো একটু আগেই বললাম যে কাছের লোককে ভুলে গিয়েছিলাম বলতে, সেই বিশিষ্টদের মধ্যে সেও সাহিত্য নয়, আমি ওভারঅল বলছি। ওভারঅল হচ্ছে লেখক সংখ্যা অনেক বেড়েছে, লেখার মানও অনেক ক্ষেত্রেই বেড়েছে, আধুনিকতা এসেছে লেখার মধ্যে। আর হচ্ছে যেটাকে বলে মডার্ন ধরনের লেখা আর কি, সেই লেখাটা উত্তরাধুনিক লেখা, সেরকম লেখাও বেশ কয়েকজন লিখছেন, ভালো লেখা।
অনেকটাই পরিবর্তন না, আমি হয়েছে এবং শহরের সেটা ভালো দিকে। শহরের পরিবর্তনের কথা হ্যাঁ বলছি। হ্যাঁ শহরের পরিবর্তনের কথা। শহরের Township-এ। পরিবর্তনের কথা, হ্যাঁ সে তো হয়েইছে। যেমন রাস্তাঘাট পরিবর্তন হয়েছে। এখানে আমি যখন এসেছি হসপিটালের একটা সাইড ছিল আর একটা সাইড ছিল না, সেখানে বিরাট বিল্ডিং হয়েছে। সেখান থেকে ওষুধের কাউন্টার, তারপরে বিভিন্ন জায়গায় মানে ঘর বাড়ি, তারপর না, আপনি রাস্তাঘাট বলছিলেন অনেক কি উন্নত হওয়া। জমজমাট হয়েছে আগের থেকে? অনেক জমজমাট হয়েছে। কিন্তু একটা দিক ওই ইয়ের দিকে আর কি, সিটি সেন্টারের দিকটা খুবই জমজমাট হয়েছে। আবার কিন্তু আবার এই তো কিছু দিকটা একটু কারখানাও তো বন্ধ হয়ে গেছে। এইগুলো, হ্যাঁ কারখানার শ্রমিক অনেক কমে গেছেন, সেই জন্য বিক্রি হয়ে যাচ্ছে এগুলো। সে তো মানে সামাজিক একটা বিরাট দিক। আপনি বলবেন? আমাদের বর্তমানে দুর্গাপুরে অনেক কিছুই পরিবর্তন আমি দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করছি। তার মূলে অর্থনৈতিক অবস্থা এবং কলকারখানা কমে যাওয়া। আমরা যখন এসে আমরা জয়েন করেছিলাম, যখন যোগদান করেছিলাম দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, তখন ওই নিউ অফিসে আমরা জয়েন করেছিলাম অফিস কর্মী হিসেবে। তখন নিউ অফিসটা জিটি রোড থেকে ঝকঝকে তকতকে মনে হতো। তারপরে গোটা টাউনশিপ সাজানোর ছিল। আর এখন তো অনেক কোয়ার্টার বিক্রি হয়ে গিয়েছে, ভাঙাচোরা হয়ে পড়ে আছে, জবরদখল হয়ে পড়ে আছে। সেই জন্যে এখানে দুর্গাপুর ইস্পাত কারখানার যে নাগরিক জীবন, সেটা অনেকটা ব্যাহত হয়েছে। ওই স্টিল টাউনশিপে যখন আমরা ছিলাম, তখন এক বাড়ি থেকে আর এক বাড়িতে তরকারি দেওয়া, নিজের ছেলে মেয়ে যদি স্কুলে যায় একজন আরেকজনের সঙ্গে পাঠানো, এইসব ছিল। এইসব আত্মীয়তাগুলো এখন যেন খর্ব হয়ে গেছে। মানে মানুষ সংসারটা বেশি দিনের হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে যা হয়, সেই অবস্থা হয়েছে আমাদের টাউনশিপে। সেগুলো কিছু কিনে তারা নতুন নতুন ঝাঁ চকচকে বাড়ি করেছে ঠিকই, কিন্তু সেই পূর্বের যে আমাদের দুর্গাপুরের যে দৃশ্য, সেটা আর আমরা ফিরে পাবো না। মানসিকতারও অনেক পরিবর্তন হয়েছে। আর এদিকে বলবো, যদি আমরা সিটি সেন্টার নিয়ে বলি, বৃহত্তর দুর্গাপুরকে নিয়ে বলি, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক কিছু হয়েছে। রাস্তায় লাইট হয়েছে, জঞ্জাল সাফাই আগের চাইতে কিছুটা হয়েছে। কিন্তু আমাদের স্টিল এরিয়াতে এখন পর্যন্ত সেই ইয়েতেই থাকে, এবড়ো খেবড়োভাবেই আছে। পরিবর্তন হয়েছে, যেন তার যেন একটা ইয়ে এসেছে, তার বার্ধক্যের শেষ সময় যেন এসেছে, এটি বলব। ধন্যবাদ। নমস্কার, স্বপ্নের করিডোরের সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। দিদি, আপনি কি কবিতা পড়বেন? আচ্ছা, পড়ুন। তার আগে আমি আমার কবিতার নাম মা। তার আগে আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে 5 বছর বয়সে আমার জীবনে বিপর্যয় এসছে, সেটা যেমন সত্যি, আর একটা কথাও সত্যি, 1 বছরের মধ্যে আমার একজন নতুন মা এলেন, এবং এই নতুন মার কাছে আমি বড় হয়েছি। এবং নতুন মা শুধু আমার মা নন, তিনি আমার বন্ধুও। এবং এখন পর্যন্ত মার সঙ্গে আমার খুব আন্তরিক সম্পর্ক, মানে মা মেয়ের যেমন হয় আর কি। তার কথা এই জন্য উল্লেখ করলাম, তার কথা না বললে আমার জীবনটা অপূর্ণ থেকে যাবে, সেই জন্যই তার কথা বলছি। হ্যাঁ, মা আমার কবিতার নাম। সূর্য অস্ত গেছে ঝাঁকড়া বটের পাশে, তুমি ঝুল বারান্দায় দেখছো আকাশটাকে। বাবার একঘেয়ে প্রশ্ন, খোকা আসবে কবে, বলেছি কি ফোনে? আসবে সময় পেলে, নিরুত্তাপ জবাব দিলে। ঘর সংসার, হাট বাজার, অফিস আড্ডা, হয় না সময় একেবারে। নাতিকে দেখতে চেয়েছো, ব্যাগটা ওর চাইতে মাপে বড়, বেচারা সোজা হতেই পারে না। তাছাড়া কামাই হলে চিঠি লেখো, পড়া জানো, ঝামেলা হাজারো। মাঝে মাঝে নিয়ে যাই
চিড়িয়াখানা, জাদুঘর, মিলেনিয়াম পার্ক তোমাদেরও দেখাবো একদিন। তোমার কাছে যেতে বড় ভয়। যদি আগের মতো বলো, খোকা অন্যায় করিস না কোনো, ছানি পড়া চোখে যদি ভিতরটা দেখে ফেলো, আজ যে মিথ্যার পাহাড় গড়ি, চাটুকারি তার ফানুস ছাড়ি বাতাসে, মগ ডালটা ছুতেই হবে আমাকে। আশীর্বাদ করো যেন শিকড়ে ফিরতে পারি, ততদিন বুড়ো বটের মতো তোমরা বেঁচে থেকো। খুব ভালো। আমরা প্রায় সাহিত্য আড্ডায় শেষের দিকে চলে এসেছি। আমরা নমস্কার যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। দাদা, নতুন প্রজন্মের লেখকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা আছে বলুন? এইদিকে থাকা, সামনের দিকে থাকা, বলুন। এই সামনের দিকে, ক্যামেরার দিকে থাকুন। নতুন প্রজন্মকে বলবো, তারা এক প্রথম এবং শেষ কথাই এটাই, তোমরা সৎ হও। কে প্রতিভা বা ক্ষমতা হয়তো সকলের সমান থাকে না, কিন্তু সততাটা আমরা অর্জন করতে পারি। তোমরা সবাই সৎ বা সততা অর্জন করো, সমাজের জন্য কিছু করো। আর চাকিদার সঙ্গে আমি একমত। এই দুর্গাপুরের এখন অনেক উন্নতি হয়েছে, অনেক বললাম যে নতুন প্রজন্ম এগিয়ে এসেছে লেখার জগতে, কিন্তু যে আন্তরিকতা আমাদের মধ্যে ছিল, পাশাপাশি ফ্ল্যাটের, সামনাসামনি ফ্ল্যাটের যে আন্তরিকতা, যে আত্মীয়তা, সেটা কিন্তু হারিয়ে গেছে। সেটা আজকের পাশের বাড়ির লোকের সঙ্গে, পাশের ঘরের লোকের সঙ্গেও সেই আত্মীয়তাটা নেই। এটা আমাদের খুব ক্ষতির দিক, খুব দুঃখের দিক। এইটা পারলে তোমরা দূর করো, আবার সেই আন্তরিক পরিবেশটা নিয়ে এসো। এই আমার আপনি কিছু বলুন। আপনি কিছু বলুন। আমার স্মৃতি বিভ্রমতা কথা মনে পড়ছে। এখানে যে জয়ন্ত আমার ইন্টারভিউ নিল, এর মধ্যে আমি সেভাবে প্রস্তুত হয়েও আসিনি। আর আমার এই বলার মধ্যে যে সমস্ত আধুনিক কবি যাদের সাহায্য আমি পেয়েছি, যার কাছে আমি কিছু শিখেছি, এইরকম অজস্র এখানে আছে। তাদের এই 2-4টে নাম বললে তা দেখব যে পিছনে আরও কিছু নাম পড়ে আসে। সেই জন্যে আমি কারণ আমি নিচ্ছি না, সেই জন্যে আমি ক্ষমাপ্রার্থী। আমার তো কথা হচ্ছে, কখনো আমার বাড়ির ঠিকানাটাও আমি ভুল করি। সেই জন্যে যারা শ্রোতা দর্শক, তারা আমার স্মৃতি বিভ্রমতার জন্যে করবেন, আপনার ক্ষমা করবেন। আর কিছু বার্তা দিন নতুন প্রজন্মের লেখকদের উদ্দেশ্যে। নতুন প্রজন্ম যে কথা বলেছে আমাদের রেণুকা মুখার্জি, সে কথা অত্যন্ত সত্য। ওরা স্পষ্ট, কথার ভিতরে এই যে থাকে, ঘোর প্যাঁচ থাকে, সেটা হয়তো আগেকার দিনের লোকের মধ্যে কিছুটা দেখা যেত, সব লোক না, কিছু লোকের মধ্যে। কিন্তু এখন বেশিরভাগ ছেলে বা মেয়ে তারা স্পষ্ট কথা বলে। তাদের হয়তো সেটা আমার মন মতো না হলেও পরে চিন্তা করে দেখি যে তো খাঁটি কথাই বলেছে। তারা স্পষ্টবাদী এবং সদা জাগ্রত আছে এই বর্তমান অবস্থার জন্য। আর যেটুকু আমরা মনে করি, যাকে আমি আমার রাজনীতির বা আমার দলে টানতে পারছি না, আর তারা বুঝি আছে নির্বিকার হয়ে আছে, তা নয়। তাদের মধ্যেও রয়েছে, কিন্তু বিশেষ কারণে তারা রাজনীতিতে আর পছন্দ করছে না। যারা আসছে তারা উজ্জ্বল, ভবিষ্যৎ খুবই ভালো বর্তমান সামাজিক রাজনীতির প্রেক্ষিতে, এইটুকুই বলবো। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। আপনাদের দুজনকেই আমাদের পত্রিকার তরফ থেকে অনেক শ্রদ্ধা ও প্রণাম জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আমার শেষ প্রশ্ন আপনাকে, যে এই বয়সে আপনি বিভিন্ন সাহিত্য সভায় আপনি যাচ্ছেন এবং নিজেকে কর্মচঞ্চল রাখেন, লেখালেখিও করছেন, কীভাবে? রহস্যটা কী? আমার এই বয়সটা সেই কথা তো সত্যি কথা, যেটাকে অস্বীকার করার উপায় নেই। মাইকেল মধুসূদন দত্ত এক সময় বলেছিলেন, এত কবিতা লিখেও উনি লিখেছিলেন, মাই পোয়েটিক্যাল ক্যারিয়ার ইজ ড্রয়িং টু এ ক্লোজ। আমার কবিতা লেখার
ক্ষমতা সীমাবদ্ধ হয়ে আসছে। আবার অন্যান্য কবিরাও, অন্যান্য লেখকরাও বলেছেন যে আমি যেমন রবীন্দ্রনাথের কথাই বলি, রবীন্দ্রনাথ গানের ভিতরে এক জায়গায় বলেছেন, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। তার মানে কি, তিনি যতটা যা লিখতে চেয়েছিলেন প্রচুর লিখেছেন। 80 বছর বয়স, সেই সময়কার চিকিৎসার অত সুযোগ ছিল না, তার সত্ত্বেও অতগুলো তারা প্রতিঘাত, এত মৃত্যু, এত যন্ত্রণা শোক নিয়েও যে তিনি এত বিরাট রচনা সম্ভার তৈরি করেছিলেন। কিন্তু তিনিও বলেছেন যে আমার আরও কিছু লেখার দরকার, আমার ক্লান্তি। তো বয়সের তো একটা ধর্ম আছে, কিন্তু তার ভিতরেও চাঙা করে আমার তো দেখেছি প্রত্যেক দিন সকালে দেখেই মনে হয় আমি কাগজ কলম নিয়ে বসছি, কী লিখবো, কী বিষয়ে আমি লিখবো, কী করব জানি না, তবু কলমটা নিয়ে বসে কিছু টুকিটাকি করি। তার ভিতরে বোধহয় একটা কোনো মানুষের ইনস্টিংক্ট থাকে, মানুষের জন্ম মৃত্যু জানি না, আত্মা কোথায় যায় জানি না, এই নশ্বর দেহ কোথায় যায় জানি না, কিন্তু যে জিনিসটা ভিতরে থেকে থাকে সেটা বোধহয় একদম শেষ হয়ে যায় না। মানুষের চিন্তা ভাবনা আমি বলতে ওই সাংস্কৃতিক তার ছবিটা, সেটা বোধহয় শেষ হয়ে যায় না। তো আমারও হয়তো তাই সেই অনুপ্রেরণা দেয়। অনুপ্রেরণা না হলে এখন এই বেলা অবেলায় আমরা এসেছি এখানে ইন্টারভিউ দিতে। আমার এই বয়স, আমি মে মাসে আমি 89-এ পড়ব। এই বয়সে যে আমি এসেছি, তো আমার ভিতরে কোনো কিছু একটা ইনার ইনস্টিংক্ট আমাকে তাড়না করছে, তুমি লেখো। আমার বন্ধু ধীরেন দেব, তার মৃত্যুর আগে আমি তার কাছে ছিলাম, উনি ছিলেন, তার ব্রেন সজাগ ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনার কি এখন কিছু মনে হচ্ছে, আপনার কিছু কাজ বাকি আছে? আপনার তো মেয়েদের সব বিয়ে হয়ে গেল, আপনি নির্ঝঞ্ঝাট, আপনি ঘরবাড়ি সব করেছেন, তো এখন তবু কিছু আপনার জীবনের কাছে কিছু আপনার আছে, চাহিদা আছে কিছু? তিনি বললেন যে আমার আরও কিছু লেখার ইচ্ছা ছিল, সেটা লিখতে পারলাম না। তাহলে একমাত্র মা বাবার ছবি তো আছেই, তার সাথে আমার প্রিয়জনের ছবি তো আছেই, তার মধ্যে সাহিত্য একটা এমন জিনিস যা মানুষকে, সাহিত্যপ্রবণ যার মন আছে, সবার কথা বলিনি, কিন্তু আবার শুনেছি যে কবি সবাই কবি, কেউ সে লিখলেই যে কবি হবে তা না, মনে মনে তার কবিতার গ্রন্থনা চলে। এটাও ঠিক। এই সাহিত্য ব্যাপারটা সারা জীবনই চলতে থাকে, ইটার্নাল প্রসেস অফ লাইফ কেন বলবো আমি, বিয়ন্ড লাইফ ইট মে কন্টিনিউ, আমার যা মনে হয় এইটি বল। বাহ, অনেক ধন্যবাদ। আপনারা যারা দেখছেন সকলকে আমাদের শ্রদ্ধা, এবং আমাদের সঙ্গে যা এসেছিলেন, আপনাদের মূল্যবান সময় দিলেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, আমাদের এটুকুই প্রার্থনা। আমাদের সাহিত্য, আমাদের পত্রিকার তরফ থেকে, আমার তরফ থেকে একটি ছবি এবং বই আপনাকে দিলাম, আমার আঁকার ছবি এবং একটি বই। দিদি আপনাকেও। এই জয়ন্তকে ধন্যবাদ, জয়ন্ত এত সাগ্রহে এই সুপরিবেশে তার বাড়িতে ডেকে নিয়ে এসে একটা সুন্দর একটা আলেখ্যের মতো একটা ইয়ে করলো। এটা যারা শ্রোতা থাকলেন তাদের বিচারে কেমন হবে জানাবেন। সবাইকে নমস্কার, শ্রোতা বন্ধুদের সবাইকে নমস্কার, জয়ন্তকে বারবার ধন্যবাদ। দিদি আপনি কিছু বলুন। নমস্কার সকলকে, যারা এতক্ষণ কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখলেন তাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। আর জয়ন্তকে ধন্যবাদ নয়, আশীর্বাদ। ভালো থাকো,
আরও ভালো ভালো লেখো, আরও আমাদেরকে ডাকো, আশীর্বাদ এগিয়ে যাও। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা খুব ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমে একটু সবাই ভালো থাকুন, এটাই আমাদের প্রার্থনা। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।